মিটার ও রুট পারমিট ছাড়াই ঢাকার রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে শত শত অবৈধ সিএনজি অটোরিকশা। এটা জেলার গাড়ি, ঢাকা শহরে চলে সার্জেন্ট মান্থলি করে, ঠিক আছে? তারা জেলার গাড়ি, তাদের মিটার নাই, তারা কিভাবে কেন চালাবে সার্জেন্ট মান্থলি দিয়া? ৬,০০০ টাকা গাড়ি প্রতি মাসে ঢাকা সিটি চলবে। এটা সার্জেন্টের গাড়ি। সার্জেন্টের গাড়ি এলাকার যে নেতা কর্মী আছে বা পুলিশ আছে তাদের মাধ্যমে এটি রুল মেনটেন করে চলে। আইনি জটিলতায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলছে বিআরটিএ। হাইকোর্টে গিয়ে এইটার বিরুদ্ধে আমাদের প্রতি একটা আদেশ এনেছে, আমরা যাতে এই গাড়িগুলোকে আপাতত ডিস্টার্ব না করি। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি এস এম ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 4 দিনের সফরে এখন হাঙ্গেরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাল গালিচালা সংবর্ধনা, ওয়াটার সামিটে যোগদান ছাড়াও 4টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। প্রায় 2 বছর আটক থাকা মাহমুদুর রহমান মান্নার হাইকোর্টের দেয়া জামিন আপিল বিভাগেও বহাল। মুক্তিতে আর বাধা নেই জানিয়েছেন আইনজীবী। বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুন্দরবনের খোকাবাবু বাহিনীর প্রধান সহ 12 জলদস্যুর আত্মসমর্পণ, 22টি আগ্নেয়াস্ত্র ও 1000 রাউন্ড গুলি জমা। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশ শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে শহরে 144 ধারা জারি। পরিস্থিতি থমথমে, অতিরিক্ত পুলিশ মোতায়েন। এবং রাজধানীর হাজার হাজার টন বর্জ্যের বিকল্প ব্যবহারে উদ্যোগ নেই সিটি কর্পোরেশনের। বিদ্যুৎ উৎপাদনের পরামর্শ বিশেষজ্ঞদের, কিনতে প্রস্তুত মন্ত্রণালয়। মিটার নেই, রুট পারমিটও নেই, এমনকি বাণিজ্যিকভাবে চলার অনুমতিও নেই। এরকম শত শত অবৈধ সিএনজি অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে ঢাকার রাজপথ। বৈধ সিএনজিগুলো মিটারে না চললে শাস্তির মুখোমুখি হলেও অবৈধ এসব সিএনজি বিভিন্ন মহলকে ম্যানেজ করে চলছে বহাল তবিয়তে। এ নিয়ে বৈধ চালকদের মধ্যে ক্ষোভ থাকলেও বিআরটিএ বলছে আইনি জটিলতায় প্রাইভেট সিএনজিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না তারা। তবে অবৈধ যে কোনো অটোরিকশা পেলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তাফসির বাবুর রিপোর্ট। এটি গাজীপুর থেকে আসা সিএনজি চালিত অটোরিকশা। ঢাকা সিটিতে যা ঢুকতে পারারই কথা নয়, সেটি নির্বিঘ্নে যাত্রী পরিবহন করছে নগরীতে। সিএনজি চালিত এই অটোরিকশাটি নিবন্ধন পেয়েছে নারায়ণগঞ্জে, তবে এটি এখন চলাচল করছে ঢাকা সিটিতে। রাজধানীর এই খিলগাঁও মোড়ে এসে দেখা গেল এরকম ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, গাজীপুর, এমনকি সিলেট জেলারও অনেক সিএনজি এই নগরীতে দিব্যি ভাড়া খাচ্ছে বেআইনিভাবে। রাজধানীর কমলাপুর, মালিবাগ, মিরপুর, শ্যামলী সহ নির্দিষ্ট কিছু এলাকায় মিটারবিহীন এসব অটোরিকশা যাত্রীদের কাছে ভাড়া আদায় করছে খেয়াল খুশি মতো। রুট পারমিট না থাকা সত্ত্বেও কোন জাদু বলে চলছেন ঢাকার রাস্তায়, এমন প্রশ্নে সটকে পড়লেন এই চালক। কিন্তু এখানে যে চালাচ্ছেন আপনার ধরে না, পুলিশ ধরে না, মানে তখন কি করে না, কিভাবে চালাচ্ছেন? তবে অন্যদের কাছে পাওয়া গেল উত্তর। এটা জেলার গাড়ি, ঢাকা শহরে চলে সার্জেন্ট মান্থলি করে, ঠিক আছে? সার্জেন্টের মান্থলি করে রাখছে, সার্জেন্ট মান্থলি হিসেবে চলে। মাঝখানে আটকালে হ্যার নাম করলে ছেড়ে দেয়। ওই যে হ্যারের ডেলি সকালে অফিসে নামা দিয়ে যায়। ৬,০০০ টাকা গাড়ি প্রতি মাসে ঢাকা সিটি চলবে। ট্রাফিক বিভাগের কর্মকর্তারা অবশ্য এসব বিষয়ে প্রকাশ্যে কথা বলতে চান না। তবে তাদের কেউ কেউ দোষটা চাপালেন অন্যদের ঘাড়ে। এটা নিজেরা একটু বোঝেন না ভাই, কোনোভাবে না কোনোভাবে তো চলে। আর আমি শুনছি এখানে পলিটিক্যাল লোকজন নাকি এলাকার যে নেতা কর্মী আছে বা পুলিশ আছে তাদের মাধ্যমে এটি রুল মেনটেন করে চলে। এদিকে ঢাকার বাইরের অটোরিকশা ছাড়াও ঢাকার রাস্তায় এখন পুরো দমে ভাড়া খাচ্ছে প্রাইভেট সিএনজি অটোরিকশাগুলো। এটা সার্জেন্টের গাড়ি। সার্জেন্টের গাড়ি, ওই জন্য ধরবে না। এটা নিজের গাড়ি, আর যদি অন্য গাড়ি প্রাইভেট চলে তাহলে মনে করেন মান্থলি দিয়ে চলে। তারা জেলার গাড়ি, তাদের মিটার নাই, তারা কিভাবে কেন চালাবে সার্জেন্ট মান্থলি দিয়া? তবে বিআরটিএ চেয়ারম্যান জানান, আদালতের নিষেধাজ্ঞায় প্রাইভেট অটোরিকশাগুলোর বিরুদ্ধে আপাতত ব্যবস্থা নেওয়া না গেলেও ঢাকার বাইরের সিএনজিগুলোকে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। প্রাইভেট সিএনজি তারা মহামান্য হাইকোর্টে গিয়ে এইটার বিরুদ্ধে আমাদের প্রতি একটা আদেশ এনেছে, আমরা যাতে এই গাড়িগুলোকে আপাতত ডিস্টার্ব না করি।
বর্তমানে ঢাকায় চলাচল করছে প্রায় 13,000 সিএনজি চালিত অটোরিকশা। এর মধ্যে প্রাইভেট অটোরিকশা রয়েছে প্রায় 1,500। আর ঢাকার বাইরে থেকে আসা অটোরিকশার কোনো পরিসংখ্যান নেই কারো কাছে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। রাজধানী ঢাকায় রুট পারমিটবিহীন সিএনজি অটোরিকশার খবর জানাতে এই মুহূর্তে খিলগাঁও এলাকায় আছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, ইকবাল, আমরা এই মুহূর্তে আছি খিলগাঁও এলাকায়। তো খিলগাঁও জোরপুকুর খেলার মাঠ, এর পাশে একটি সিএনজি স্ট্যান্ড রয়েছে। তো এইখানে আমরা যেটি দেখছি যে এই স্ট্যান্ডে যত সিএনজি রয়েছে সবগুলোই কিন্তু অবৈধ সিএনজি, এবং অবৈধ বলছি এই কারণে যে কোনো সিএনজির কিন্তু রুট পারমিট যেটি থাকার কথা সেটি নেই। এবং যে আপনি জানেন যে বর্তমানে সিএনজি চলাচলের জন্য কিছু নির্দিষ্ট বিধান রয়েছে, যেমন প্রত্যেকটি সিএনজিতে আপনার মিটার থাকতে হবে, এবং যেই সিএনজির চারপাশে আপনি জানেন যে লোহার ব্যারিকেড থাকা বাধ্যতামূলক। তো আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে এইখানে যেই ধরনের সিএনজিগুলো চলাচল করছে, আমরা দেখেছি যে একটি সিএনজিতেও আপনার যেই মিটার থাকার কথা, অর্থাৎ ভাড়ার মিটার, সেই মিটার নেই, কিংবা যেই চারপাশে যেই নিরাপত্তা বেষ্টনী থাকার কথা, অর্থাৎ লোহার নিরাপত্তা বেষ্টনী থাকার কথা, সেইটিও অধিকাংশ সিএনজিতেই নেই। অধিকাংশ কি আমরা দেখছি যে বেশিরভাগ সিএনজিতেই নেই। এবং এখানে আপনাকে আরেকটি বিষয় যেটি জানাতে চাই যে এখানে যারা সিএনজির চালকরা আছেন কিংবা শ্রমিকরা আছেন তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম। তো তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এই যে বিষয়গুলো নিশ্চিত করার কথা একটি সিএনজি রাস্তায় নামানোর আগে, অর্থাৎ রুট পারমিট, মিটার কিংবা যে নিরাপত্তা বেষ্টনী, সেইগুলো তাদের এখানে নেই কেন। তো তারা যেটি বলছেন যে সেটি হচ্ছে যে একটি সিএনজির জন্য যেই রুট পারমিট বের করতে গেলে বিআরটিএ থেকে প্রচুর পরিমাণে টাকা খরচ করতে হয়, অবৈধ লেনদেনের কথাও তারা কেউ কেউ বলছেন। তো তারা বলছেন যে সেই সব ঝামেলা এড়াতেই তারা এখানে এইভাবে সিএনজিগুলো চালাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে এখানে অবৈধ এই সিএনজিগুলো কিংবা অটোরিকশাগুলো চালাতে গেলে তারা যে স্থানীয় এখানকার প্রশাসন আছেন কিংবা ট্রাফিক পুলিশ আছেন তাদেরকেও তারা ম্যানেজ করে চালাচ্ছেন, এমনটাই তারা এখানে বলছেন। তো বিষয় যেটি হয়েছে যে এখান থেকে এই সিএনজিগুলো তারা যেটি বলছেন যে তারা শহরের ভিতরে ঢোকেন না, অর্থাৎ এখান থেকে খিলগাঁওর এই জায়গাটি থেকে সামনের দিকে, অর্থাৎ যে আপনার গোড়ান, মেরাদিয়া কিংবা যে নন্দীপাড়া, অর্থাৎ শহরের বাইরে যে সাইডগুলো, সেই জায়গাগুলোতেই গন্তব্যগুলোতে এখান থেকে সিএনজিগুলো চলাচল করে, এমনটাই তারা জানিয়েছেন। এবং এখানে আমরা আরেকটা বিষয় দেখছি যে যেই সিএনজিগুলো এখানে পার্ক করে রাখা হয়েছে, প্রত্যেকটি সিএনজির সামনেই কিন্তু আমরা যে নম্বর প্লেটগুলো দেখতে পাচ্ছি, সেই নম্বর প্লেটগুলোতে কিন্তু যেটি রয়েছে সেটি আমরা দেখছি যে নারায়ণগঞ্জ বিআরটি এর যে নম্বর প্লেট সেটি এখানে রাখা হয়েছে। তো আপনি জানেন যে ঢাকা শহরের ভিতরে যে সিএনজিগুলো চলাচল করবে সেগুলো হচ্ছে ঢাকার যে বিআরটি এর অফিস রয়েছে সেখান থেকে, অর্থাৎ ঢাকা মেট্রো, সেইখান থেকেই হচ্ছে তাদের বিআরটি এর অনুমোদন কিংবা নম্বর প্লেটগুলো লাইসেন্সের কাজগুলো সারতে হবে। কিন্তু এখানে আমরা যেটি দেখছি যে এগুলো হচ্ছে সবই ঢাকার বাইরে থেকে নম্বর প্লেট নেওয়া এবং ঢাকার বাইরে থেকে লাইসেন্স সংগ্রহ করা সিএনজিগুলো। তো এগুলো কিন্তু এমনিতেই ঢাকা শহরে চলাচল করার কোনো রুট পারমিট নেই, এবং এই না থাকার পরেও, রুট পারমিট না থাকার পরেও কিন্তু অবাধে এই সিএনজিগুলো এখানে চলাচল করছে। এবং যারা যাত্রী সাধারণ যারা আছেন তারা যেটি বলছেন যে এখান থেকে যেই জায়গাগুলোর কথা আমি আগে বলেছিলাম যে নন্দীপাড়া কিংবা গোড়ান, এই জায়গাগুলোতে যেতে রিক্সায়, এখান থেকে আসলে বাস চলাচল করে না, তো রিক্সায় যেতে তাদের খরচ বেশি পড়ে। তো যার কারণে এই সিএনজিগুলো কিন্তু এখান থেকে যেটি করে, আমরা দেখছি যে প্রত্যেকটি সিএনজিতে 5 জন করে যাত্রী আনা নেওয়া করে, অর্থাৎ পিছনের সিটে বসে 2 জন এবং সামনের সিটে পিছনের সিটে 3 জন এবং সামনের সিটে বসে 2 জন। তো 5 জন যাত্রীকে তারা একসঙ্গে এখান থেকে তারা নিয়ে যান, এবং এই কারণে যাত্রীরা যেটি বলছেন তাদের ভাড়ার খরচটা কিছুটা কম পড়ে, ফলে তারা একরকম বাধ্য হয়ে এই ধরনের অবৈধ সিএনজির যাত্রী হয়ে তারা চলাচল করছেন। তো খিলগাঁও থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। ইকবাল। দর্শক, ঢাকা রুট পারমিটবিহীন সিএনজি অটোরিকশার খবর জানাতে খিলগাঁও থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুবেল। 4 দিনের সফরে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানান হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের নিরাপত্তা নীতি ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী ইসভান মিকোলা। সেখানে উপস্থিত ছিলেন হাঙ্গেরিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আবু জাফর এবং বাংলাদেশে হাঙ্গেরির অনাবাসিক রাষ্ট্রদূত গিউলা পেথো। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদাপেস্টের 4 সিজনস হোটেল গ্রেশাম প্যালেসে যান। প্রধানমন্ত্রী এ সফরকালে ওয়াটার সামিটে যোগদান ছাড়াও হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। একই সঙ্গে দুদেশের সরকারি বেসরকারি পর্যায়ে 4টি সমঝোতা স্মারকে সই করারও কথা রয়েছে।
এর আগে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী BG-1011 বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তান বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ত্রুটি সারানোর পর আবারও হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশ্যে ছেড়ে দেয় বিমানটি। এদিকে হাঙ্গেরির বুদাপেস্টের ওয়াটার সামিটে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ত্রুটি ও দায়িত্বরতদের অবহেলার বিষয় তদন্ত করতে দুটি কমিটি গঠন করা হয়েছে। আগামী 1 ডিসেম্বর তদন্তের রিপোর্ট দিতে বলা হয়েছে। দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রেশাদ খান মেনন সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। ইতিমধ্যে বিমানের তরফ থেকে একজন চিফ টেকনিক্যাল অফিসারকে দিয়ে অলরেডি 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর মন্ত্রণালয় থেকেও আমরা সিদ্ধান্ত হয়েছে একজন অ্যাডিশনাল নেতৃত্বে রিপোর্ট এসছে সেই সময় যে প্রেশার কমে যাচ্ছিল, তেলের প্রেশার। প্রিলিমিনারি রেসপন্সিবিলিটি ডিসাইড করে তদন্ত করার পরেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা সহ 2 মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি SK সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন। তবে আদেশে বলা হয়েছে জামিন হলেও তার পাসপোর্ট জমা রাখতে হবে। জামিনে থাকা অবস্থায় তিনি দেশ ত্যাগ করতে পারবেন না। রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উস্কানির অভিযোগে 2015 সালের 25শে ফেব্রুয়ারি মান্নাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সেনা বিদ্রোহে উস্কানির অভিযোগে 2015 সালের 24শে ফেব্রুয়ারি ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে একই বছরের 5 মার্চ মামলা করা হয়। তার আইনজীবীরা জানিয়েছেন, জামিন বহাল থাকায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই। দুইটা জামিনের বিরুদ্ধেই সরকার আপিল বিভাগে আবেদন করেছিল। আজকে সরকারের 2টা আপিলই আপিল বিভাগ খারিজ করে দিয়েছে। অর্থাৎ এখন মাহমুদুর রহমান মান্না সাহেবের আর জেল থেকে মুক্তি পেতে আইনগত কোনো বাধা নাই। এই মামলাতে মাহমুদুর রহমান মান্না সাহেব প্রায় 2.25 বছর ধরে আটকা আছেন এবং কোনো তদন্ত প্রতিবেদন নাই, কোনো অগ্রগতি নাই। তো এই ব্যাপারে মাননীয় প্রধান বিচারপতি একটু উষ্মা প্রকাশ করেছেন এবং বলছেন যে সরকার ভালো হবে যদি তদন্ত কাজে আইন জানা লোকজনদের নিয়োগ দেয়। বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের খোকাবাবু বাহিনীর প্রধান সহ 12 জলদস্যু। বেলা 11:30টার দিকে র্যাব 8-এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে তারা। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ সহ স্থানীয় সংসদ সদস্য এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খোকাবাবু বাহিনী র্যাবের কাছে 22টি আগ্নেয়াস্ত্র ও 1003 রাউন্ড গুলি জমা দেয়। আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার কথা জানায় জলদস্যুরা। এ নিয়ে 7টি বাহিনীর 60 জন জলদস্যু আত্মসমর্পণ করল। যারা এখনো সুন্দরবনে অপারেট করছেন তাদের প্রত্যেকের উপর আমাদের প্রত্যেক বাহিনীর উপর আমাদের সার্ভিলেন্স রয়েছে, গোয়েন্দা কার্যক্রম রয়েছে। আমি আশা করব যদি কারো মাথায় কোনো সামান্যতম সুস্থ বুদ্ধি কাজ করে তার দ্রুত আমাদের কাছে আত্মসমর্পণ করবে। সুন্দরবন এলাকা আমরা একে একে চিরুনি অভিযানের মাধ্যমে এই ধরনের সন্ত্রাসী অ্যাক্টিভিটি যারা করেন, যারা জলদস্যুতা করেন, যারা বনদস্যু হিসাবে আজকে আত্মপ্রকাশ করার প্রচেষ্টা করছেন, সবাইকে নির্মূল করা হবে। সেই জন্য আমরা বলছি, আহ্বান করছি যে যারা এখনো বাকি আছেন তারা অতি শীঘ্র আপনারা সারেন্ডার করুন। দুপুরের সময় আরো থাকছে। হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার 5 মাস পরও রাজধানীর গুলশান এলাকায় কাটছে না ব্যবসায়িক মন্দা। হতাশ বিক্রেতারা, নিরাপত্তা দিতে কাজ করছে পুলিশ। ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে গতকাল পুলিশের সংঘর্ষের ঘটনায় শহরে 144 ধারা জারি করেছে প্রশাসন। এ ঘটনায় অজ্ঞাত 500 জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ। গতকাল সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে সংঘর্ষে নিহত পথচারী সফর আলীর ভাই বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় একটি মামলা করেছেন। এছাড়া সংঘর্ষে নিহত কলেজ শিক্ষক আবুল কালাম আজাদের ময়নাতদন্ত শেষে গতরাতে তার লাশ গ্রামের বাড়ি নান্দাইল উপজেলার কাদিরপুরে নিয়ে যাওয়া হয়েছে। সকালে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। এদিকে গতকালের ঘটনায় ময়মনসিংহ জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আবুল কালাম আজাদ ওই সময় ছিল, গার্ড দিছে, আমাদের গার্ড দিছে। মহিলা টিচার যারা ছিলেন, এই আবুল কালাম আজাদ সহ, হেলাল প্রফেসর সহ, তারা চেষ্টা করেছে তাদেরকে শেল্টার দেওয়ার জন্য এবং পিছন থেকে তাদের উপর লাঠি চার্জ করা হয়েছে। আবুল কালাম আজাদ সাহেব মাঠের এক পাশে দাঁড়ানো ছিল, সেইখানে পুলিশ দৌড়ে গিয়ে তার বুকে লাঠি দেওয়ার পর উনি পরে যান। হাসপাতালে পাঠানো হয় এবং আমরা বিকালে তা আবুল কালাম আজাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা মানে ক্ষিপ্ত হয়ে আবার রাজপথে নেমে আসে। 4 শুধু নগ্নতনামা লোক যে আসামিদের একটা মামলা হয়েছে, নিয়মিত মামলা হয়েছে। আর একটি ওই যে ইউডি মামলা হয়েছে, ওই যে একজন ভিকটিম সে যে মারা গেছিল, সে পথচারী অসুস্থ অবস্থায় মারা গেছিলেন, এই সংক্রান্ত একটা ইউডি মামলা করছি আমরা। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে স্বাভাবিক, এলাকায় 140 ধারা জারি করা আছে। দর্শক, এই মুহূর্তে ফুলবাড়িয়ায় আছেন সহকর্মী হারুনুর রশিদ, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হারুন, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গতকাল আন্দোলনকারী, ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনকারী এবং পুলিশের সাথে যে সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষের ঘটনায় এক কলেজ শিক্ষক সহ 2 জন নিহত হয়েছেন। এরপর থেকে আসলে ফুলবাড়িয়ায় একটা থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা সকাল থেকেই ফুলবাড়িয়ায় রয়েছি এবং ফুলবাড়িয়ার যে স্বাভাবিক অবস্থা, সেই স্বাভাবিক অবস্থাটা কিন্তু নেই। এখানে মানুষজন, রাস্তাঘাটে মানুষজনের উপস্থিতি কম রয়েছে এবং দেখতে পাচ্ছি যে ফুলবাড়িয়ার বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীদের মোতায়েন করা হয়েছে। বিশেষ করে র্যাবের টহল দেখেছি আমরা, পুলিশ সদস্যরা টহল দিচ্ছে এবং বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। তো সব মিলিয়ে আসলে একটা থমথমে অবস্থা এখানে বিরাজ করছে এবং একটা চাপা ক্ষোভ আছে, উত্তেজনা আছে এবং এই উত্তেজনা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসন সকাল 9টা থেকে 144 ধারা জারি করেছে ফুলবাড়িয়া পৌর শহরে, যার কারণে এখানে মানুষজনের সমাগম এবং মানুষজনের উপস্থিতি, একসাথে অনেক লোক চলাফেরা, এই বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণ করছেন যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং গতকাল যে ঘটনা হয়েছে সেই ঘটনার পরে এখন আমরা রয়েছি ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় বা ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের সামনে। এখানে যে প্রধান ফটক রয়েছে এই কলেজের, সেই ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা অবস্থান করছেন এবং সকাল থেকে এখানে রয়েছেন এবং কলেজ বন্ধ রয়েছে। কলেজে কোনো শিক্ষক এবং শিক্ষার্থীকে আমরা সকাল থেকেই দেখিনি, তারা কলেজ একেবারেই শূন্য রয়েছে। আর এদিকে যে কলেজ শিক্ষক নিহত হয়েছেন, সেই কলেজ শিক্ষকের ময়নাতদন্তের পর গত রাতেই তার লাশ নান্দাইল উপজেলার কাদিরপুর গ্রামের তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে সকাল 11টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। আর আরেকজন পথচারী যে মারা গিয়েছিলেন সফর আলী, এই মৃত্যুর ঘটনায় তার ভাই বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন এবং এখানে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং গতকালকের ঘটনায় পুলিশের পক্ষ থেকেও একটি মামলা করা হয়েছে, সেখানে অজ্ঞাত 400-500 জনকে আসামি করা হয়েছে এবং সেই মামলায় বলা হয়েছে যে সরকারি কাজে বাধা দান এবং পুলিশের উপর হামলা, এই অভিযোগে 2টি মামলা করা হয়েছে। তারপরেও এখানে আমি এখানকার যে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী এবং কলেজের কর্মচারী, শিক্ষক, তাদের সাথে কথা বলেছি। তারা দাবি করেছেন যে আসলে পুলিশের লাঠিচার্জের কারণেই সেই শিক্ষক আবুল কালাম আজাদ আহত হয়েছিলেন এবং তাকে হাসপাতালে নেওয়ার পর তিনি সেখানে মারা যান এবং এই খবর ছড়িয়ে পড়ার পরই মূলত গতকালকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এখানে পুলিশের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। তো আমরা জানতে পেরেছি যে ফুলবাড়িয়ার জুরবাড়িয়া এলাকায় আজ বিকেলে সেই কলেজ শিক্ষকের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। তো এই ছিল আসলে আমার কাছে ফুলবাড়িয়ার সর্বশেষ খবর। মৌটুসী। দর্শক, ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে সেখানকার বর্তমান পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। চলে যাচ্ছি পরের খবরে। ঢাকার 2 সিটি কর্পোরেশন থেকে প্রতিদিন তৈরি হয় কয়েক হাজার টন বর্জ্য। তবে সিটি কর্পোরেশনগুলো বর্জ্যের বিকল্প ব্যবহারে এখনো কোনো উদ্যোগ নিতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিকভাবে এলাকা ভিত্তিক পাইলট প্রকল্প হাতে নেওয়া যেতে পারে। এক্ষেত্রে সিটি কর্পোরেশনগুলোর সদিচ্ছার অভাব আছে বলে মনে করে বিদ্যুৎ মন্ত্রণালয়। বিস্তারিত এমআর আমিনের রিপোর্টে। যাত্রাবাড়ির মাতুয়েল ভাগাড়, ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য এখানেই ডাম্পিং করা হয়। একইভাবে ঢাকা উত্তর সিটি থেকে সংগৃহীত বর্জ্য ফেলা হয় রাজধানীর অদূরে আমিনবাজার ভাগাড়ে। খোদ সিটি কর্পোরেশনের হিসেবেই প্রতিদিন উৎপন্ন হয় প্রায় ৬,০০০ টন বর্জ্য। বিভিন্ন দেশে বর্জ্য থেকে বিদ্যুৎ, সার সহ নানা ধরনের পণ্য উৎপাদন করা হলেও ঢাকায় এসব বর্জ্য ব্যবহারের কোনো উদ্যোগ নেই। তবে সিটি কর্পোরেশন বলছে, প্রয়োজনীয় বিনিয়োগের ব্যবস্থা হলে তারা এক্ষেত্রে উদ্যোগ নিতে পারবেন। অনেক কোম্পানি এসছে আমাদের কাছে, ওয়েস্টটাকে রিনিউয়েবল এনার্জিতে কনভার্ট করার বিভিন্ন প্রপোজাল নিয়ে আসছে। তাদেরকে আমরা বলছি যে আমাদের বর্তমান ওয়েস্টের অবস্থাটা হচ্ছে এখানে সবকিছুই
একটা বিলের ভিতরে আছে। আমাদের পরিকল্পনা আছে ওয়েস্ট থেকে এনার্জি, আমাদের কাছে অফার আসছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আমরা তাদেরকে বলছি তোমরা স্টাডি করো। সিটি কর্পোরেশন উন্নত দেশের মতো কঠিন, পুনর্ব্যবহারযোগ্য ও রান্নাঘরের বর্জ্য আলাদা করে সংগ্রহ করছে না বলে এসব বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ বা অন্য কিছু উৎপাদন করা কষ্টকর ও অধিক ব্যয় সাপেক্ষ। ক্যান্টনমেন্ট এলাকা বা ধানমন্ডি এলাকা যেখানে অন্ততপক্ষে জনবসতিকে চিহ্নিত করা যায়, সেগুলিকে পাইলট বেসিসে সোর্সে আলাদা করে ব্যবস্থাপনা শুরু করা যেতে পারে। স্বাভাবিক বিদ্যুৎ উৎপাদনের তুলনায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে খরচ দ্বিগুণ হলেও সেসব ক্ষেত্রে উৎপাদিত বিদ্যুৎ কিনতে প্রস্তুত বিদ্যুৎ মন্ত্রণালয়। 1 মেগাওয়াটের জন্য $1 মিলিয়ন লাগে। বর্জ্য ব্যবস্থাপনা যেহেতু আরেকটু কমপ্লেক্স, এটার জন্য হয়তো 2 মিলিয়ন হতে পারে। কিউমুলেটিভ ওয়েতে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা করলে পারে আমাদের লাভজনক হবে। এখন আমরা তো প্রস্তুত, যারা বর্জ্য ব্যবস্থাপনায় আছেন তারা যদি বর্জ্য না দেন, যারা বিদ্যুতের প্ল্যান্ট বানাবে, তাহলে তো আমরা বিদ্যুৎ নিতে পারবো না। ওনারা কেন ময়লা দিতে চাচ্ছেন না? আমরা গত 5-7 বছর যাবত চেষ্টা করছি। বিদ্যুৎ মন্ত্রণালয় বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ কিনতে প্রস্তুত থাকলেও রাজধানীর এই বর্জ্যগুলো ডাম্পিং ছাড়া কিছুই করতে পারছে না সিটি কর্পোরেশন। বিশেষজ্ঞরা বলছেন এই বিপুল পরিমাণ বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস ও সার উৎপাদন সম্ভব, যা বিদ্যুৎ ব্যবস্থাকে নিজস্ব উৎসের উপর নির্ভরশীল হতে সহায়ক হওয়ার পাশাপাশি দূষণমুক্ত পরিবেশ গড়তে কার্যকর ভূমিকা রাখবে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের 10ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে রাজধানীর আজিপুর কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় সেখানে ছিলেন প্রয়াত মোহাম্মদ হানিফের ছেলে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানো শেষে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মোহাম্মদ হানিফ স্মরণে আলোচনা সভা ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। সে সময় সাইদ খোকন গণতন্ত্র রক্ষায় তার পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন স্মরণ করেন। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, নারায়ণগঞ্জের নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি চক্রান্ত করছে। এছাড়া খাদ্যমন্ত্রী বলেন, চক্রান্তের অংশ হিসেবে বিএনপি প্রচারণার আগে তাদের স্বভাবসুলভ অভিযোগ শুরু করেছে। 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলায় আহত হয়ে 2006 সালের 28 নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক মেয়র মোহাম্মদ হানিফ। দীর্ঘ 9 বছর এই শহরের মানুষের জন্য কাজ করে গেছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন। বুক ভরে বলতে পারবো, এই শহরে দাঁড়িয়ে এই শহরের লক্ষ কোটি মানুষ, একজন মানুষ বলতে পারবে না মোহাম্মদ হানিফের হাতে তার ক্ষতি হয়েছে। সেই কঠিন দুঃসময় আমি দেখেছি, দুঃসময়কে কিভাবে মোকাবেলা করতে হয়, জনগণ এবং সংগঠনকে সংগঠিত করে তার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি আমাদের মধ্যে রেখে গেছেন। দেশপ্রেমিক এবং একজন মার্জিত রাজনীতিবিদ যদি আমরা সবাই, রাজনৈতিক কর্মী যদি আমরা সবাই হতে পারি, তাহলেই হানিফ ভাইয়ের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাবো। নারায়ণগঞ্জে নির্বাচন হচ্ছে, নির্বাচন এখনো শুরু হয়নি, নির্বাচন কেবলমাত্র মনোনয়নপত্র দাখিল হয়েছে। আপনার লক্ষ্য করেছেন এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি কিভাবে তৎপরতা চালাচ্ছে। আজকে তাদের কথার মালা, তাদের অভিযোগের মালা, তাদের নালিশের মালা দীর্ঘতর হচ্ছে। বিএনপি জানে যে তাদের জনগণের উপরে তাদের আস্থা নেই, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার তাদের কোনো সুযোগ নেই। তারা আসলে কৌশল নিয়েছে যে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করা। আজকে যেমন কোন কারণ ছাড়াই নির্বাচন কমিশনকে বিরুদ্ধে কথা বলে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করেছে। তারা এখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে একটা অশুভ চক্রান্তে লিপ্ত আছে। আসলে এই দলটা একটা অশুভ শক্তি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে জনগণ এখনো সংশয় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নারায়ণগঞ্জের রিটার্নিং অফিসার বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত সবগুলি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। নাসিক নির্বাচনে কমিশনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা যদি এই আশঙ্কা প্রকাশ করেন, তাহলে ভোটারদের মধ্যে নিশ্চয়ই উৎকণ্ঠা বৃদ্ধি পাবে। ভোটারদের ভীতিহীনভাবে ভোট প্রদান ও তাদের জানমালের নিরাপত্তার জন্য নাসিক নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন যে কত জরুরি, সেটা রিটার্নিং অফিসারের কথাতেই আবারও পরিষ্কারভাবে ফুটে উঠেছে। দুপুরের সময় আরো থাকছে।
এশিয়া কাপে দারুণ জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়েছে টাইগ্রেসরা। নিম্নমানের ঔষধ তৈরির অভিযোগে করা মামলায় রিড ফার্মাসিউটিক্যালসের ৫ আসামির সবাইকে খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক এম আতোয়ার রহমান এই রায় দেন। মামলায় বাদী ও তদন্ত কর্মকর্তার অযোগ্যতা ও অদক্ষতার কারণে অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে বলে আদালত পর্যবেক্ষণ তুলে ধরেন। এই ৫ আসামির মধ্যে রিড ফার্মার মালিক মিজানুর রহমান, কোম্পানির পরিচালক ও তার স্ত্রী শিউলি রহমান রায়ের সময় আদালতে হাজির ছিলেন। মামলার অন্য আসামিরা পলাতক। 2009 সালের জুন থেকে আগস্ট পর্যন্ত রিড ফার্মার প্যারাসিটামল সিরাপ পানে সারা দেশে 28 শিশুর মৃত্যুর অভিযোগ উঠলে 10 আগস্ট ঔষধ প্রশাসনের এক কর্মকর্তা এই মামলা দায়ের করেন। সিলেটে নৃশংস হামলার শিকার কলেজ শিক্ষার্থী খাদিজাকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে সাভারের সিআরপিতে নেওয়া হয়েছে। সকালে অ্যাম্বুলেন্সে করে তাকে সিআরপিতে নেওয়া হয়। সিআরপি নিউরোসার্জন ডাক্তার সাইদ উদ্দিন হেলাল খাদিজার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, খাদিজা এখন অনেকটাই সুস্থ হলেও বাম হাত স্বাভাবিক হতে সময় লাগবে। এদিকে দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে সুস্থ হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন খাদিজা। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ৩রা অক্টোবর খাদিজাকে কুপিয়ে জখম করে বখাটে বদরুল। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করব। দেশবাসী সবাই আমার জন্য দোয়া করেছেন, তাদের দোয়া আমি অনেক সুস্থ আছি, ভালো আছি। তার নিউরোলজিক্যাল লেভেল কি ধরনের আছে সেটা 15, আমার আপনার যেরকম 15 থাকে, খাদিজারও এখনো গ্লাসগো কমা স্কেল 15। উনি নিজের খাওয়া নিজে খেতে পারছেন, নিজে শ্বাস নিতে পারছেন, নিজের দৈনন্দিন কাজগুলো অনেকটাই ডান হাত দিয়ে করতে পারছেন। যেহেতু উনার মাথার বাম দিকে উনার ইনজুরি ছিল, এই জন্য আমাদের সাধারণত ডান দিকটা বাম দিককে নিয়ন্ত্রণ করেন। এই জন্য ডান দিকে ইনজুরির কারণে উনার বাম হাত পা অবশ ছিল, এখনো কিছুটা অবশ আছে। হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার ঘটনার প্রায় 5 মাস পরও রাজধানীর গুলশান এলাকায় কাটছে না ব্যবসায়িক মন্দাভাব। বিক্রেতারা বলছেন, মার্কেটগুলোতে এখনো পুরোদমে ক্রেতা সমাগম হচ্ছে না। আর ক্রেতারা বলছেন, গুলশানে চলাফেরায় এখনো কিছুটা আতঙ্ক কাজ করে। এছাড়া সড়কের বিভিন্ন স্থানে তল্লাশির কারণে মার্কেটে আসতে বিব্রত হচ্ছেন তারা। তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বক্তব্য, গুলশান এলাকায় ক্রেতা বিক্রেতার নিরাপত্তা দিতে কাজ করছেন তারা। ফখরুল শাহিনের রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই এটি একটি রেস্টুরেন্ট। রুমের দেয়ালে লেখা ও এর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেল সঠিক তথ্য। গুলশানে হোলি আর্টিজানের ঘটনার পর থেকেই প্রায় ক্রেতাশূন্য দিন পার করছেন তারা। যারা রেস্টুরেন্ট ব্যবসা আছে, মেইনলি কথা হলো আমাদের কাস্টমার নেই, ওনারা খুব ভয়ে আছেন, ওনারা বলতে পারছেন না যে কখন কি হতে পারে। শুধু রেস্টুরেন্ট নয়, গুলশান এলাকার শপিং মল ও মার্কেটগুলোতেও বাড়ছে না ক্রেতা সংখ্যা। রাস্তাঘাটে এ চেক করে হে চেক করে আসতে দেয় না, বিভিন্ন বাধা এবং যানজট তো আছেই। চতুর্দিকে থেকে রিক্সা বন্ধ, মানুষের যাতায়াত বন্ধ, হাজার হাজার লোক গুলশান থেকে হাইডে আসে। আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো রাস্তা নাই যেটা জনসাধারণ এত কষ্ট একটা ফ্যান নিয়ে যাবে সেই ক্ষমতা নাই। বিক্রেতারা বলছেন, হোলি আর্টিজানে হামলার ঘটনার পর সেই যে ক্রেতা সমাগম কমেছে, তা থেকে কোনোভাবেই বের হতে পারছেন না তারা। পার ডে সেল করতাম 1 লাখ সামথিং, এখন সেল হচ্ছে 25 কিংবা 30,000 টাকা। কাস্টমার আসতেছে না, গুলশানে গাড়ি ঘোড়া খুব কম ঢুকতে দেয়। বাইরে যে গাড়ি ঘোড়াগুলো আছে, রিক্সা, তারপরে বাস, এগুলো ঢুকতে দেয় না। 5 টাকা ভাড়া ছিল, সেখানে 20 টাকা, আবার এখানে 15 টাকা হয়ে গেছে এসি বাসে। সেখানে সিরিয়াল দিয়ে উঠতে হয়, অনেক বড় কিউ দিতে হয়। তো সেখানে কাস্টমারের তো এত ঠেকা নাই যে এখানে সিরিয়াল দিয়ে আসতে হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি, গুলশান এলাকায় নিরাপত্তা জোরদারের কারণে মার্কেট ও রেস্টুরেন্টগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। কোনো রেস্টুরেন্ট কিংবা হোটেল যদি মনে করেন যে তারা এখানে বর্ডার আসছেন না, এই বিষয়ে তাদেরকে নজর দিতে হবে। আর যদি স্পেসিফিক কারো কোনো সমস্যা থাকে, আমাদের সাথে কথা বললেও সেটা আমরা রিজার্ভ করার চেষ্টা করব। চেকপোস্টের জন্য অথবা অন্য কোনো কারণে বাধাগ্রস্ত হচ্ছে, সে ধরনের নিশ্চিত কোনো অভিযোগ কিংবা প্রমাণ আমাদের কাছে মুহূর্তে নাই। বিশেষজ্ঞরা বলছেন, গুলশান এলাকায় ব্যবসায়িক মন্দাভাব কাটাতে ব্যবসায়ীদের নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের রোহিঙ্গাবাহী 8টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভোর থেকে সকাল 9টা পর্যন্ত সীমান্তের 4টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় তাদের ফেরত পাঠানো হয়। বিজিবি জানায়, 8টি নৌকার প্রতিটিতে 10 থেকে 15 জন করে রোহিঙ্গা ছিল। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত 1 সপ্তাহে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে রোহিঙ্গাদের প্রায় 1/2 নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান নিহতের ঘটনায় ডাকা অনির্দিষ্টকালের অবরোধ স্থগিত করেছেন আন্দোলনকারীরা। অভিযুক্ত সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় অবরোধ সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি শোভন দাস। তবে বাকি 4 দফা দাবি আদায়ে অন্যান্য কর্মসূচি চলবে বলেও জানানো হয়। এদিকে অবরোধ স্থগিতের পর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। গত 20 নভেম্বর নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তে আত্মহত্যার প্রতিবেদন দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করে তার পরিবার। এই ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী সহ 10 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন দিয়াজের মা। সঠিক সময়ে বিভিন্ন ডিপার্টমেন্টে ক্লাস পরীক্ষাগুলো স্বাভাবিকভাবে হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে, হয়তো তারা সেজন্য শিক্ষার্থীদের উপস্থিতিটা কিছুটা কম, কিন্তু একদম যে ক্লাস পরীক্ষা হচ্ছে না সেটা বলা যাবে না। মাননীয় ভিসি স্যার এবং আমাদের নেতা মাননীয় মেয়র আজম নাসিরউদ্দিনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে যেহেতু প্রথম দফা মেনে নিয়েছে এবং পরবর্তী দফাগুলো মেনে নেওয়া হবে, এই ধরনের আশ্বাস আমরা পেয়েছি। সেই অবস্থায় আমরা অবরোধ থেকে সরে এসে আমাদের আন্দোলন চলতে থাকবে। আর যে 4টা দফা বাকি আছে সেই দফাগুলো আদায়ের জন্য আমাদের আন্দোলন চলতে থাকবে, কিন্তু অবরোধটা শিথিল করা হলো, সাময়িকভাবে স্থগিত করা হলো। 2021 সালে দেশের তৈরি পোশাক খাত থেকে $50 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে। তবে এই লক্ষ্য পূরণে দরকার একটি দক্ষ ও উৎপাদনশীল কর্মী বাহিনী। আর সেই লক্ষ্যে এডিবির অর্থায়নে সারা দেশব্যাপী চলছে শ্রমিকদের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম কর্মসূচি। বিভিন্ন প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে প্রায় 50,000 শ্রমিককে সম্পূর্ণ বিনা খরচে দেওয়া হবে এই প্রশিক্ষণ। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। সুই সুতোয় কাপড় সেলাই গভীর মনোযোগে কাজ করছেন তারা। সঠিক মাপ আর নিখুঁত সেলাইয়ের কাজে ব্যস্ত এখানকার সবাই। দেখলে হয়তো মনে হতে পারে কোনো গার্মেন্টস কারখানার নিয়মিত শ্রমিক তারা। আসলে এখানকার সবাই প্রশিক্ষণার্থী। সুই সুতার কাজে নিজেদের তৈরি করছেন আগামী দিনের বস্ত্রশিল্পী রূপে। মেশিন চালনা, কাপড় সেলাই কিংবা কারখানায় নিজেদের নিরাপত্তার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ নিচ্ছেন তারা। প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলে খুব সহজে এবং ভালো বেতনে চাকরি পাবেন বলেই প্রত্যাশা তাদের। এখান থেকে কাজ শিখা আমার সামনের দিকে আগানোর ইচ্ছা আছে, যে আমি একজন ভালো দক্ষ অপারেটর হইব। ফ্যাক্টরির দ্বারা ঘুরছিলাম তো এখন তো হেল্পার মেয়ে না, কাজ তো জানি না। আমরা পকেট করতেছি, কলার এগুলো, তারপরে আপনার মুন জয়েন এগুলো আমরা করতেছি। বিভিন্ন গার্মেন্টস কারখানার প্রচলিত কাজের উপরই প্রশিক্ষণ দেন এখানকার প্রশিক্ষকরা। একজন দক্ষ গার্মেন্টস শ্রমিক হিসেবে গড়ে তুলতে সব ধরনের ব্যবস্থা রয়েছে 2 মাসের এই কার্যক্রমে। এখানে আমাদের 2 ধরনের ট্রেনিং হচ্ছে, একটা হচ্ছে নিট মেশিন অপারেশন আর একটা হচ্ছে ওভেন মেশিন অপারেশন। বিভিন্ন ইন্ডাস্ট্রি ঘুরে দেখেছি, ওগুলাতে যে ধরনের কাজ হয় ঠিক সেম আমরা ওদেরকে ওই কাজটাই করাচ্ছি। মেশিন সম্বন্ধে সে জানতে পারতেছে, মেশিনের সুবিধা অসুবিধা জানতে পারতেছে, প্রসেসগুলো শিখে সে দ্রুত ক্যাচ করতে পারতেছে। শ্রমিকদের দক্ষতা বাড়াতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে বিজিএমের সহযোগিতায় এই প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের 44টি ট্রেনিং সেন্টারের মাধ্যমে। এন্ড অফ দ্য ট্রেনিং আমরা তাদেরকে স্টাইপেন্ড দিচ্ছি। এই প্রজেক্টগুলোর মাধ্যমে ইতিমধ্যে আমরা 12,000 লোকের ট্রেনিং দিয়েছি হলো সি প্রজেক্টে, 4,000 ট্রেনিং দিয়েছি স্টেপ আপ প্রজেক্টে। এন্ড অফ দ্য ট্রেনিং সার্টিফিকেটের সময় কিন্তু তাদেরকে জব প্লেসমেন্ট করি। দেশের কর্মসংস্থান সৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা তৈরি পোশাক খাতে বর্তমানে কাজ করছেন প্রায় 1.5 কোটি শ্রমিক। আর প্রতিনিয়তই এ খাতে যুক্ত হচ্ছে নতুন নতুন শ্রমিকরা, যার পুরোটাই প্রায় অদক্ষ। যদি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা উন্নয়ন করতে পারেন, তাহলে একদিকে নিজেদের আয় যেমন বাড়াতে পারেন, অন্যদিকে দেশের তৈরি পোশাক খাতে রাখতে পারেন গুরুত্বপূর্ণ অবদান। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার পাশের 8টি গ্রামের বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনায় নতুন করে দেখা দিয়েছে ফাটল। এতে আতঙ্কের মধ্যে বাস করছে অন্তত 10,000 মানুষ। ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। জনপ্রতিনিধিরা বলছেন দাবি আদায় না হলে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে। যদিও খনি কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলমের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনির আশপাশের অন্তত 8টি গ্রামের বেশিরভাগ ঘরের দেয়ালেই এরকম ফাটল দেখা যায়। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় রাতেই ছোট এবং মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠছে গোটা এলাকা। নষ্ট হয়ে যাচ্ছে ফসলের ক্ষেত, শুকিয়ে যাচ্ছে মাছ চাষের পুকুর। টিউবওয়েলগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। আর এমন কাঁপ শব্দটা হয়, থরথরে মাটি দেওয়ার শুদ্ধে একলা সাত বর্গা শোক শুদ্ধে কাঁপে। বাড়ি ঘর আমার ফাড়ি চৌচি রয়েছে, ঘর থাকতে পারি না, বারান্দার থাকি। পানি উঠে না, এখানে বোরিং হচ্ছে না, অন্যখান থেকে পানির লাইন নিয়ে আসছি। এরই প্রতিবাদে 8 দফা দাবিতে এলাকায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন এলাকাবাসী। এই বাড়ি ঘর কি জন্য ফাটতেছে, কি জন্য ভাঙতেছে, তারা এই কয়লা খনির কোনো কর্তৃপক্ষ কোনো দেখতেছে না, তারা কোনো খোঁজ খবর নিচ্ছে না। আমরা নিরুপায় হয়ে আসছি। সরকার আমাদেরকে যেটা বলছে আর পেটু বাংলা যেটা বলে সেটা সেই অনুযায়ী আমরা কোনো ক্ষতিগ্রস্ত পাচ্ছি না। আমার প্রস্তাব, এলাকার মানুষের যেটা দুঃখ দুঃখ অবশ্যই গভর্নমেন্ট এই বুটের ন্যাক দৃষ্টি রাখুক। অতি শীঘ্রই যদি এর সুষ্ঠু ব্যবস্থা না নেয়, তারা যদি এগিয়ে না আসে, তাহলে আমরা এর পরবর্তীতে কঠোর আন্দোলন নিয়ে আমরা এগিয়ে আসব। তবে কয়লা উত্তোলনের ফলে অধিগ্রহণকৃত এলাকার বাইরে ভূমিধস বা কেউ ক্ষতিগ্রস্ত হলে মনিটরিং কমিটির মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ। কমিটি আমাদের কাছে একটা রিপোর্ট দেবে, এরপর আমরা ফার্দার যে সকল প্রক্রিয়া এর আগে আমরা গ্রহণ করে আসছি, কারণ আমরা তো এই কাজগুলো আগে করে আসছি, আপনারা জানেন, সেই কাজগুলো আমরা তখন করব। বড়পুকুরিয়া কয়লা খনিতে 2005 সালে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরুর পর 2006 সাল থেকেই খনি সংলগ্ন গ্রামগুলোতে শুরু হয় ভূমিধস। খনি কর্তৃপক্ষ 2010 সাল থেকে 2012 সালের মধ্যে 646 একর জমি অধিগ্রহণ করে। সময় সংবাদ, দিনাজপুর। ভারতে 500 ও 1000 টাকার নোট বাতিলের প্রতিবাদে কয়েকটি বিরোধী দলের ডাকে দেশটিতে চলছে বন্ধ। তবে প্রতিবাদ বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এরই মধ্যে কোথাও কোথাও নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিক্ষোভের খবর পাওয়া গেছে। বামপন্থীরা সারা দেশের বদলে তাদের আধিপত্য থাকা 3 রাজ্য কেরালা, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় এই কর্মসূচি পালন করছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি বন্ধের বদলে শুধু বিক্ষোভ করছে। সারা দেশে ব্যবসা বাণিজ্যের কথা বিবেচনা করেই বন্ধের কর্মসূচি থেকে সরে আসার কথা জানিয়েছে প্রধান বিরোধী দলগুলো। দেশটির ব্যবসায়ীদের সংগঠন FICCI এর তথ্য মতে বন্ধের কারণে প্রতিদিন অন্তত 13,000 কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হবে। এদিকে রোববার উত্তরপ্রদেশের কুশীনগরে সমাবেশে গিয়ে বিরোধীদের এসব কর্মসূচির তীব্র সমালোচনা করে মোদি বলেন, তার সরকার যখন দেশ থেকে দুর্নীতি ও কালো টাকা দূর করার চেষ্টা করছেন, তখন বিরোধীরা এ উদ্যোগ বানচালে সচেষ্ট। নারী এশিয়া কাপ ক্রিকেটের খবর। আসরের প্রথম জয় পেল বাংলাদেশের নারীরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডকে 35 রানে হারিয়েছে রুমান আহমেদের দল। প্রথমে ব্যাট করে সানজিদা ইসলামের 38 রানে ভর করে 88 রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ইংল্যান্ড অল আউট হয় 53 রানে। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি টাইগ্রিসদের। দলীয় 7 রানে নিগার সুলতানার উইকেট হারায় সফরকারীরা। রানের খাতা না খুলে এরপরই ফিরে যান শাইলা শারমিন। তবে তৃতীয় উইকেট জুটিতে সানজিদা ও ফারজানার ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। 42 রানের জুটি করে ফারজানা ফিরে যান দলীয় 50 রানে। এরপর আয়েশা সানজিদা দ্রুত ফিরে গেলে নির্ধারিত 20 ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 88 রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদেরও। পান্না ঘোষ আর অধিনায়ক রুমান আহমেদের দুর্দান্ত বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে থাইল্যান্ডের ব্যাটিং লাইন আপ। ওপেনার চান্তাম 21 রান করলেও বাকিদের কেউ আস্থার প্রতিদান দিতে না পারলে তাদের ইনিংস থামে 53 রানে। ম্যাচ ছাড়া হয়েছেন বাংলাদেশের সানজিদা ইসলাম। বিপিএল এর খবর। আজ দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 5:45টায়। প্রথম পর্ব খুব একটা ভালো না কাটলেও চট্টগ্রাম পর্বের শেষ দিকে ঘুরে দাঁড়িয়েছে রাজশাহী কিংস। অধিনায়ক ড্যারেন স্যামির নৈপুণ্যে টানা 3 ম্যাচ জিতেছে পদ্মাপাড়ের দলটি। ফলে প্লে অফে খেলার সমীকরণে এখনও টিকে আছে সাব্বির মুমিনুররা। তৃতীয় পর্বের প্রথম ম্যাচে রংপুরকে হারায় রাজশাহী। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে দলটি। অন্যদিকে রংপুরের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। চট্টগ্রাম পর্ব শীর্ষে থেকে শেষ করলেও রাজশাহী ও চিটাগংয়ের কাছে হেরে টেবিলের 4র্থ স্থানে নেমে গেছে আফ্রিদি, নাইম ইসলামরা। শেহজাদ মিঠুনরা ছন্দে থাকলেও এখনও ঝলক দেখাতে পারেননি সৌম্য সরকার। রাজশাহীর বিপক্ষে জিতলেই প্রায় নিশ্চিত হবে রংপুরের প্লে অফ। তাই এই সুযোগ হারাতে চাইবে না গেলবার তৃতীয় হওয়া রংপুর।
দুপুরের সময় পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 4 দিনের সফরে এখন হাঙ্গেরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাল গালিচা সংবর্ধনা, ওয়াটার সামিটে যোগদান ছাড়াও 4টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। ফুয়েলের চাপ কমে যাওয়ায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি দেখা দিয়েছিল, জানালেন বিমান পরিবহন মন্ত্রী। কারো অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। প্রায় 2 বছর আটক থাকা মাহমুদুর রহমান মান্নার হাইকোর্টের দেয়া জামিন আপিল বিভাগেও বহাল। মুক্তিতে আর বাধা নেই জানিয়েছেন আইনজীবী। বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুন্দরবনের খোকাবাবু বাহিনীর প্রধান সহ 12 জলদস্যুর আত্মসমর্পণ। 22টি আগ্নেয়াস্ত্র ও 1000 রাউন্ড গুলি জমা। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশ শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে শহরে 144 ধারা জারি। পরিস্থিতি থমথমে, অতিরিক্ত পুলিশ মোতায়েন। এবং মিটার ও রুট পারমিট ছাড়াই ঢাকার রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে শত শত অবৈধ সিএনজি অটোরিকশা। আইনি জটিলতায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলছে বিআরটিএ। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।